কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এবার প্রাণ হারালো ৮ শিক্ষার্থী। দুপুরে কুতুপালংয়ে একটি লার্নিং সেন্টারে ক্লাস চলার সময় দেয়াল ধসে পড়লে শিক্ষার্থীরা আটকে পড়ে। তাৎক্ষণিকভাবে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার করা হয়েছে ৫ জনকে। এছাড়া ভারী বৃষ্টিতে কক্সবাজার জুড়ে পানিবন্দী লাখো মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে কক্সবাজার চট্টগ্রাম ট্রেন চলাচল। কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজারে মুষলধারে বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা যখন ভর করেছে, ঠিক তখনই কুতুপালং ক্যাম্পের একটি লার্নিং সেন্টারে ক্লাস করছিল অর্ধ শতাধিক রোহিঙ্গা শিশু কিশোর। দুপুরের দিকে হঠাৎ ভারী বৃষ্টির মাঝে ধসে পড়ে ওই লার্নিং সেন্টারের মাটির দেয়াল। তখনই লার্নিং সেন্টারের ভেতরে চাপা পড়ে অধ্যয়নরত সব শিক্ষার্থী। পরে রোহিঙ্গা ক্যাম্পের ভলেন্টিয়ার ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে নেমে তাৎক্ষণিকভাবে কয়েকজনের মৃতদেহ উদ্ধার করেন। তখনও অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ আছে বলে জানান শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, পাহাড় ধসের শঙ্কায় তারা প্রতিনিয়ত সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু পাহাড়ে বসবাসকারীরা কেউ কথা শুনছেন না। এখনো দেখেন আমাদের লোক এখনো মাইকিং করছে। তো এখন এই জায়গায়ও আমরা কিন্তু গতকাল এসে মাইকিং করে গিয়েছি। এরা কিন্তু কেউ নিরাপদ আশ্রয়ে যায় না। এদিকে বুধবার দিনভর বৃষ্টিতে ডুবেছে কক্সবাজার অন্তত ৩৫টি ইউনিয়ন। এতে ঘরবাড়ি, দোকানপাট ও রাস্তায় পানি উঠে পড়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ঘরবাড়িতে পানি ঢুকে গেছে, আমাদের পিতামাতারা কেউ বের হতে পারছে না। ক্ষতি তো অপূরণীয় ক্ষতি হয় আমাদের, যেহেতু এটা কৃষি প্রধান গ্রাম। বিভিন্ন রাস্তাঘাট ডুবে গেছে এবং যারা কৃষকের যারা ক্ষেত খামার করছে এইটা সব তলিয়ে গেছে। কক্সবাজার জেলা প্রশাসক জানান, এখনো বন্যা পরিস্থিতি হয়নি, তবে চলমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করছেন তারা। এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে প্রতিনিয়ত। আমাদের আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ আছে, কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং পানির লেভেল কোন পর্যন্ত আছে কোন নদীতে, আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রেললাইন ডুবে যাওয়া এবং চট্টগ্রামে কয়েকটি ট্রেন আটকা পড়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজারে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছে কক্সবাজারের আবহাওয়া অফিস। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। চট্টগ্রামেও পাহাড় ধসে মারা গেছে ২ শিশু। দুপুরে নগরীর চশমা হিল এবং সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এই ঘটনা ঘটে। এদিকে টানা বৃষ্টিতে প্রায় অচল হয়ে পড়েছে বন্দরনগরী। দুপুরে জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের কর্মকর্তারা। তারা আশ্বাস দেন, খুব শিগগিরই নগরবাসীর এই সমস্যা দূর হবে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দুপুরে মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা কাজে বাইরে যাওয়ায় বাসায় একা ছিলেন ১২ বছরের কিশোরী সাইমা। টানা বৃষ্টিতে পাহাড় ধসে পড়লে সেমি পাকা বাসার ভিতরে চাপা পড়ে সাইমা। এলাকাবাসী উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে সাইমার মৃতদেহ উদ্ধার করে তারা। বাচ্চাটা বাসায় ঘুমাইছিল, ও ঘুমান্ত অবস্থায়, যার কারণ ও পাহাড় ধসে পড়ে ওর নাকি মৃত্যু হয়েছে। পাহাড়টা ভেঙে ঘরের উপরে পড়ছে আর কি। পড়ার পরে ওখানে উদ্ধার করে লোক আসে, তাদেরকে লাশটা বার করে গাড়িতে উঠে করে নিয়ে গেছে আর কি। বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের বাগানবাড়ি এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে নিহত হন মঈনুদ্দিনের ১০ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীর। এদিকে বৃষ্টিতে ডুবে যাওয়া নগরীর এলাকাগুলো পরিদর্শন করেন সিটি মেয়র এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় সঙ্গে ছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে যুক্ত সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের কর্মকর্তারা। আমাদের মূল লক্ষ্য এখন জনগণকে যাতে একটা স্বস্তিদায়ক জায়গায় আনা, কারণ আমরা জানেন তারা পানিবন্দী আছে, তারা অত্যন্ত অসহায় অবস্থা আছে, তারা অমানবিক অবস্থায় আছে। কাজে এখন তাদের পাশে দাঁড়ানোটা আমাদের মুখ্য বিষয়। চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণেই এই জলাবদ্ধতা। নিচু এলাকার পানি দ্রুত নিষ্কাশনে খালের মুখে থাকা স্লুইস গেটগুলো দ্রুত চালু করা হবে বলে জানান সিডিএ চেয়ারম্যান। এই রেগুলেটরগুলো টেক আপ করবে, ফসল আছে, আমি নিজেও দেখে আসছি, ফসলও আছে। কাজেই সবগুলোকে আজকে দিনের ভিতরে সচল করা হবে। আমরা দেখতে চাই
এগুলো যদি সচল হয় তাহলে পানি ঠিক মতো নামে কিনা। কিন্তু আপনাদেরও এখানে কাজ আছে, আপনারা নাগরিকদেরকে আহ্বান জানান। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে যুক্ত সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কর্মকর্তারা জানান 36টি খালের মধ্যে শুধু একটি খালের কাজ বাকি। এই বৃষ্টি তো প্রতিদিন হবে না, এই বৃষ্টি তো ঘন ঘন হবে না। আমাদের যে ডিজাইন মডেলিং যেটা করা আছে এই অনুযায়ী ইনশাল্লাহ আমাদের যে প্ল্যানিং অনুযায়ী জলাবদ্ধতা ইনশাল্লাহ হবে না। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে ধসের সংখ্যা বেড়েছে। প্রণবেশ চক্রবর্তী, একাত্তর, চট্টগ্রাম। এদিকে টানা 4 দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ জলাবদ্ধতা ও পাহাড় ধস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও বসতবাড়ি। এরই মধ্যে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে প্রাণ গেছে 10 মাসের এক শিশুর। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। সীতাকুণ্ড থেকে আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। গত 24 ঘন্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণের মাত্রা ছাড়িয়েছে। সীতাকুণ্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে শত শত পরিবার চরম দুর্ভোগে দিন পার করছে। বাঁশবাড়িয়া, ভাটিয়ারি, সলিমপুর, কুমিরা এবং পৌর অঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। তো দেখতেছি সবার বাড়িঘরে মোটামুটি পানি, এখানে আপনার মুড়ি ফাড়াই গেলে এখানে দেখবেন অন্যান্য হিন্দু এলাকা ওইগুলো বাড়ির সবার বাড়িঘরের মধ্যে পানি উঠে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে এই হিন্দু এলাকাগুলো। পশ্চিম দিকে আপনার পানি নিষ্কাশনের জায়গা আছে। আমার ওখানে সবার মানে বাচ্চারা নিতেছে না, খাইতে পারতেছে না, পানি কষ্ট বাইরেতে এসছে না সবাই, মানে এখানে পুরো এলাকা আমাদের গোড়া ঘরে দিকে আর ওইদিকে যাইতেছে, সব ঘরে পানি, সবাই এখানে পানি, সবাই খাইতেও পারতেছে না, বাইরেতেও পারতেছে না, কোনো কাজে কর্মে চাকরি বাকরি কেউ যাইতে পারতেছে না। জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে টিন শেড ঘরে মাটি চাপা পড়ে 10 মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়েছে। এরকম আর কোনোবার ডুবে নেই। এবার 7 দিন পর্যন্ত কষ্ট পাইতেছে, ছেলে মেয়ে লইয়ে স্কুলে যাইতে পারতেছে না, চলাবের মেয়েদের তো বাইরেতে পাইতেছে না, বাইরে থেকে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমাদের এখানকার যে রুরাল পরিবারগুলো আছে তৃণমূল পর্যায়ের, ওই পরিবারগুলো চরম পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা রান্নাবান্না করতে পারছেন না এবং ঘরবাড়িতে পানি ঢোকার কারণে সাপেরও একটা ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে এখানে। পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন মাইকিং করলেও অনেক পরিবার তাদের বসতবাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না। সবুজ মাহমুদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা। এতে আরও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। এছাড়া পাহাড়ের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। পাহাড় ধসের কারণে রাঙামাটির সাজেক এবং বান্দরবানের কেওকারাডাঙ্গে আটকা পড়েছে বহু পর্যটক। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল 2 দিন ধরে বৃষ্টিতে রাঙামাটিতে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বাঘাইছড়ি উপজেলার নিচু এলাকা ডুবে গেছে। কাঁচালং নদীর পানিতে তলিয়েছে মাস্টারপাড়া, বটতলি, বাঘাইহাট, মাচালং সড়ক। মারিশা দিঘিনালা সড়কের 3 কিলোমিটার এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক। যদিও যাতায়াত স্বাভাবিক করতে সড়কে মাটি সরানোর কাজ করছে বাঘাইছড়ি পৌর কর্তৃপক্ষ। বান্দরবানেও সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। আরবিপাড়া, শেরবাংলা নগর, হাশেমপাড়া, মধ্যমপাড়া সহ নিচু এলাকা প্লাবিত হওয়ায় অনেকে পানিবন্দী হয়ে পড়েছেন। কালকে সন্ধ্যা আইছি বাবা, পানি উঠছে, পানি ওঠার পর আমরা ভিজে ফুজিয়া আগিয়া হেরিয়া পর আর স্থান পাই না কোনো জায়গায়। বৃষ্টি পানি ঘর বাড়ি বাসা ডুবে গেছে। কালকে থেকে খামু কোথায় দামু, ওই আশ্রয় কেন্দ্রে এখন যাচ্ছি। এছাড়া বগালে কেওক্রাডং সড়কের 300 ফুট ধসে যাওয়ায় আটকা পড়েছেন বহু পর্যটক। তবে নাফাখুম ও রেমাক্রি এলাকা থেকে 98 জন পর্যটক ও টুরিস্ট গাইডকে নিরাপদে থানচিয়ে এনেছে প্রশাসন। এখন পর্যন্ত বড় কোনো সংখ্যা নেই, তবে আমরা প্রস্তুত আছি। সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। 9 তারিখ পর্যন্ত যেহেতু আবহাওয়া দপ্তর বলেছে যে আরো বৃষ্টিপাতটা বেশি হতে পারে, যদি এটা ঘটতেই থাকে তাহলে হয়তো আমাদের আরো বড় সিদ্ধান্তের দিকে যেতে হবে। খাগড়াছড়ির দিঘিনালায় মাইনী নদীর পানি বেড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সেখানে পাহাড় ধস ও বন্যায় প্লাবিত মানুষের জন্য 135টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে বৃষ্টি কম হওয়ায় চেঙ্গি নদী ও আশপাশের ছড়াখালের পানি কমেছে। মনিরা কাজুরি, 71।
টানা ভারী বৃষ্টি ও মৌসুমী নিম্নচাপে দেশের অধিকাংশ জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। সেখানকার সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টিতে উত্তাল পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকত। কলাপাড়ার 2 মৎস্য বন্দরে নোঙর করে আছে শত শত মাছ ধরা ট্রলার। বুধবার সন্ধ্যায় গঙ্গামতী সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌপুলিশ। উত্তাল বঙ্গোপসাগরে 13 জন জেলেকে নিয়ে ডুবে গেছে বরগুনার তালতলির ফকিরহাট এলাকার মাছ ধরার ট্রলার এফবি মহিমা। বুধবার শেষ রাতে তালতলি উপকূল থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় 11 জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন 2 জেলে। মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে টানা 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির সাথে জোয়ারে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি বেড়েছে। টানা 4 দিন ধরে দ্বীপ জেলা ভোলায় মুষলধারে বৃষ্টি এবং মেঘনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মনপুরার অধিকাংশ এলাকা জলাবদ্ধ। তবে বাগেরহাটে বৃষ্টি কমতে শুরু করেছে। 24 ঘন্টায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আজকে একটু আবহাওয়া ভালো হয়েছে, বিদায় বাইরে হয়েছি, দেখি বাকি কি করে আল্লাহ ভরসা। হয়তো বা কোনো ব্যবস্থা হবে, পরীক্ষা আছে, এই জন্য বেরোনো। মৌসুমের দ্বিতীয় ভারী বর্ষণে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ এলাকা। বুধবার ভোর 3টা থেকে সকাল 9টা পর্যন্ত 174.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গাইবান্ধা জেলা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরবাসী বলছেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এই অবস্থা হয়েছে। স্কুলে যাইতে সমস্যা হয়, এখানে নোংরা পানি পারে যাইতে হয়। ওদের পরীক্ষা শেষ, ওরা হাঁটু পানি দিয়ে হেঁটে যাচ্ছে। ড্রেনগুলো যদি একটু ঠিকঠাক থাকতো তাহলে তো ওই কষ্টটা হইতো না। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে হাওড়ের জেলা সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বৌলাই সহ বিভিন্ন নদ নদীর পানি। নূর তাজমিন নীর, 71। শেয়ার মার্কেট কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এ খাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর তার সরকার। প্রধানমন্ত্রী জানান, সরকারের মূল লক্ষ্য সমাজের সব জায়গা থেকে বৈষম্য দূর করা। শফিকুল হকের প্রতিবেদন। আমি এখানে সকল সংসদ সদস্য। বাজেট পাশের পর সংসদ অধিবেশনের নির্ধারিত দিনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রশ্নের জবাব দিলেও প্রধানমন্ত্রী মূলত তুলে ধরেছেন সরকারের দীর্ঘমেয়াদী রোডম্যাপ। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনা, প্রযুক্তি নির্ভর কৃষি, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলো বাস্তবায়নই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এসব ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন সংসদ নেতা। আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। কৃষিকে সনাতনী আর শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক এবং টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বেশ অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে মাননীয় স্পিকার। নারীদের উচ্চশিক্ষা আরো সহজলভ্য করতে ডিগ্রি বা অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনার পাশাপাশি মেধাবীদের জন্য স্কলারশিপের কথাও জানান সরকার প্রধান। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত। শুধু তাই নয়, আমরা
অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই। পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে। একই সঙ্গে আগামী 5 বছরে শিক্ষা খাতের বাজেট 5% উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান সংসদ নেতা। পরিকল্পনা মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি, স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। মাননীয় স্পিকার, এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা। দেশীয় কৃষি পণ্যের নতুন বাজার খুঁজে পেতেও কাজ করছে সরকার। চাহিদা বিবেচনায় বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। শফিকুল হক, একাত্তর, ঢাকা। বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 11 দলীয় ঐক্যের সেমিনারে তিনি একথা বলেন। এ সময় এনসিপি নেতা আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও তারা গণভোটের রায় মানছে না। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে 11 দলীয় ঐক্যের এই সেমিনার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সেমিনারে অংশ নেন জোটের শরিক দলের নেতা ও বিশিষ্টজনরা। কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো, এ সময় তারা বলেন, বিএনপি সংস্কার আলোচনায় অংশ নিলেও গণভোটের রায় মানে না। তবে সরকারি দল যতই ছল চাতুরি করুক, গণভোটের রায় বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। সেমিনারে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ নিয়ে সীমাহীন প্রতারণা করছে। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। আমরা কোনো ফ্যাসিবাদ নতুন হোক পুরাতন হোক মেনে নেব না, এ বিষয়ে স্পষ্ট। জেল জুলুমের ভয় দেখাবেন না। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। জন্য আমাদের লড়াই চলছে। ফরহাদ ইবনে মালিক, একাত্তর, ঢাকা। প্রেক্ষাপট ভিন্ন হলেও স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ফারজানা আক্তারের প্রতিবেদন। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সংলাপ। নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার ও বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সহ ইসির কর্মকর্তারা। এ সময় ইইউর অবজারভেশন মিশন সুনির্দিষ্ট 19টি প্রস্তাবনা দেয় নির্বাচন কমিশনকে। উদ্বোধনী বক্তব্যে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ অংশীজনদের মতামত পর্যালোচনা করে আগামী নির্বাচনগুলো অন্তর্ভুক্তিমূলক করতে চান তারা। তিনি জানান, প্রেক্ষাপট এক না হলেও স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি।
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন এক নয়। স্থানীয় সরকার নির্বাচন আলাদা আইনের অধীনে অনুষ্ঠিত হয়। আইনগুলো নিয়ে কাজ চলছে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগিয়ে ভালো নির্বাচন উপহার দিতে কাজ করছে ইসি। আগামী নির্বাচনগুলোকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ করতে চায় নির্বাচন কমিশন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নারী সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে নির্বাচন ব্যবস্থায় আরও বেশি সম্পৃক্ত করা যায় সেটা নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়ন সামনের দিনগুলোতে অংশীদার হতে চায়। দুদিনব্যাপী অংশীজনদের সাথে এই সংলাপ শেষ হবে বৃহস্পতিবার। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। তৃতীয় দিনের শুনানিতে আজ রাষ্ট্রপক্ষ শুনানি করে। এ সময় সংশোধনীর পুরোটা বাতিল না করে নীতি নির্ধারণী বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দেওয়ার আর্জি জানায় রাষ্ট্রপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক এমন যুক্তিতে আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে ২০১১ সালে ৫০ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বিলুপ্ত করা হয়। এর পরের ইতিহাস সবারই জানা। ভোট কারচুপি ও একদলীয় শাসনের মাধ্যমে তখনকার সরকার কর্তৃত্ববাদী হয়ে ওঠে এমন অভিযোগ ছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর। তবে ৫ আগস্টের পর পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ৫০ সংশোধনীর কয়েকটি বিধান অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে করা পৃথক ৩টি আপিলের শুনানি শেষ হয়েছে। টানা ৩ দিনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেছেন। এর আগে রাষ্ট্রপক্ষের শুনানিতে সংশোধনীর পুরোটা বাতিল না করে নীতি নির্ধারণী বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দেওয়ার আর্জি জানানো হয়। সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি ৫০ সংশোধনীর মধ্যে থেকে থাকে সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। রায়ের যে অপারেটিং পার্ট হবে তার উপরে সংসদ নিশ্চয়ই সে অনুযায়ী পরবর্তী সংবিধানের সংশোধনী এবং সংবিধানের প্রয়োজনের সংশোধনের ক্ষেত্রে তারা কাজ করবে। প্রায় একই ধরনের আবেদন জানান জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতের আইনজীবীও। তো কতগুলো বিষয় আছে নীতি নির্ধারণী, যেমন সোশ্যালিজম থাকবে কিনা, সেকুলারিজম কিংবা অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট অলমাইটি আল্লাহ থাকবে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কিনা, এবং আমাদের আর্টিকেল 8, 9, 10, 11, 12 রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী হবে, এই বিষয়গুলো মূলত আদালতের কাজ না। এই জন্য ওই অংশটুকু আমরা বলেছি পার্লামেন্টের উপর ছেড়ে দিতে। অপর রিটকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া কয়েকটি বিধান বহাল রেখে পুরো সংশোধনী বাতিলের আর্জি জানান। গণভোট প্রয়োজন এরকম কোনো অনুচ্ছেদে সংশোধনী আনা হয় তাহলে শুধুমাত্র ওই অনুচ্ছেদের বিষয় না, পুরো সংশোধনী বিলটাই কিন্তু গণভোটে জনগণের কাছে পাঠাতে হয়। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। বহুল বিতর্কিত ৫০ সংশোধনীর সাংবিধানিক বৈধতা নিয়ে দীর্ঘ আইনি বিতর্কের অবসান ঘটাতে যাচ্ছে আপিল বিভাগের বৃহস্পতিবারের রায়। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। রক্তের প্রতিবাদ, পরিবর্তনের প্রত্যাশা আর ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় জুলাই গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েন প্রবাসীরা। রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে শুরু হওয়া প্রবাসের আন্দোলন পরবর্তীতে বিভিন্ন দেশে হাজারো মানুষের বিক্ষোভের রূপ নেয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মালয়েশিয়ার বড় পরিসরের ছাত্রদের সমর্থনে আন্দোলন হয়, যা একই সঙ্গে আন্দোলনে সাহস জুগিয়ে বিশ্বব্যাপী কড়া বার্তা দিয়েছে। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্য থেকে তৎকালীন প্রবাসী নেতাদের এই সম্মিলিত সুর। গানে গানে আন্দোলনের প্রতি দীপ্ত সমর্থন জানান তারা। যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড, ছাত্রদের প্রতি পুলিশের গুলি ও অনির্বাচিত সরকারের পদত্যাগের দাবিতে বড় গণজমায়েত হয়।
দেশে ও প্রবাসের সব আন্দোলনের নেতৃত্ব, নির্দেশনা ও পরিকল্পনা দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের ট্রাফালগার স্কোয়ার থেকে আপনার ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত আমরা 5,000-এরও অধিক সাধারণ মানুষকে আমরা সম্পৃক্ত করে বিশাল একটি র্যালি করেছিলাম। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপিও এখানে এসেছিলেন। আমাদের নেতা উনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং বাংলাদেশের এই যে আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য ওনার যত রকমের সাপোর্ট এবং ওনার যেই আত্মবিশ্বাস, সেটা আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের পর বড় সমাবেশ করেন যুক্তরাষ্ট্রের প্রবাসী নেতারা। হোয়াইট হাউসের সামনে একাধিক কর্মসূচি ও সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেন তারা। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র মানবাধিকার পক্ষে সোচ্চার ছিলাম। আজ জুলাইয়ের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে সেই প্রতিনিয়ত সেই যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি ফ্যাসিস্টদেরকে বিতাড়ন করার জন্য। আজ যারা এই দিনে শহীদ হয়েছেন, আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলা ব্লকের ইউএসএ নামে টাইম স্কোয়ারে যে বিক্ষোভ করেছি, প্রায় 10 সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা সেখানে পরিবার নিয়ে যোগদান করেছিলেন। শেখ হাসিনার শেষ দিনগুলোতে জাতিসংঘের সামনে, হোয়াইট হাউসের সামনে। যেসব দেশে আইনের বেড়া জালে সরাসরি মাঠে নামার সুযোগ নেই, সেসব দেশের প্রবাসীরাও সরব ছিলেন ছাত্র আন্দোলনে মানুষ হত্যা ও দমনের বিরুদ্ধে। 18 জুলাই থেকে বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করেন তারা। 18 জুলাই সম্ভবত ডেটটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সমস্ত বিদেশি নেতাদেরকে অনলাইনে ডেকে উনি নির্দেশনা দিয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেমিটেন্সকে শাটডাউন করে দেওয়া, এবং আমরা সবাই শাটডাউন করে দিয়েছিলাম। এবং আপনি জানেন যে তারপরে এই আন্দোলনটা কেমন বেগবান হয়েছিলেন। রেমিটেন্স বন্ধের ঘোষণা তৎকালীন স্বৈরশাসককে ভয়াবহ দুশ্চিন্তায় ফেলে। জোর করে আন্দোলন দমনের মনোভাবেও প্রভাব পড়ে। ফলে দেশের বাইরে থেকেও জুলাই গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রাখার সুযোগ পান প্রবাসীরা। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান আরও উন্নত করতে আবারও চালু হলো ফ্রি শাটল বাস সার্ভিস। এর মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে দেশের বিমানবন্দরের সেবার মান উন্নত হিসেবে প্রমাণ করা এবং একই সাথে যাত্রী হয়রানি কমবে বলে আশা কর্তৃপক্ষের। শাটল বাসে কেউ ভাড়া চাইলে হটলাইন বা সরাসরি অভিযোগ জানাতে বলেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। উড়োজাহাজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকার এই আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন দেশের অনেক রেমিটেন্স যোদ্ধা, দেশি বিদেশি ভ্রমণকারী। তেমনই একজন মুসাফারাজি মালয়েশিয়া থেকে ফিরে জেনেছেন মালপত্র সহ ট্রলি নিয়ে এখন আর বিমানবন্দরের ক্যানোপির বাইরে যাওয়া যায় না। ভারী মালপত্র মাথায় নিয়ে বেরোনোর ভয়ে একটি অ্যাপে ডেকেছেন গাড়ি, কিন্তু আধ ঘন্টা পরেও আসেনি সেই গাড়ি। অনেক সময় ওয়েট করছি। একই অবস্থা সৌদি আরব থেকে আসা মুসলিম হোসেনের। তার মতো অনেকে অবশ্য অপেক্ষার ধৈর্য হারিয়ে নিজেই রওনা দিয়েছেন। 2024-এর জুনে এ ধরনের মানুষদের জন্য শাটল বাস সার্ভিস চালু হলেও যাত্রীদের অনাগ্রহে তা বন্ধ হয়ে গিয়েছিল। বুধবার থেকে বিমানবন্দরে আবারও সেই ধরনের বিনামূল্যের বাস শাটল সার্ভিস চালুর খবরে তারা জানালেন স্বস্তি। বিদেশ থেকে যারা আসবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় যে আপনাদের জন্য ফ্রি শাটল সার্ভিসটা আছে, তাহলে যাত্রীরা অনেক উপকৃত হবে। বাইরে গেলে দাঁড়ায় থাকতে হবে না, গরমে সব দিক দিয়ে ইনশাল্লাহ উপকার হবে। দুপুরে দুটি বাস দিয়ে এই শাটল সার্ভিসের উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। তিনি জানান, নতুন না হলেও আপাতত দুটি ভাড়ার বাসে চালু হচ্ছে এই সেবা। একজন যাত্রীর বিমানবন্দরের প্রবেশ থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি ধাপে তিনি কতটা স্বাচ্ছন্দ্যে, নিরাপত্তা ও আন্তরিক সেবা পাচ্ছেন, সেটি একটি বিমানবন্দরের প্রকৃত মানদণ্ড। বাসগুলো বিমানবন্দরের 1 ও 2 নম্বর ক্যানোপি থেকে শুরু করে বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেল স্টেশন ও কাওলা ঘুরে চক্রাকারে যাত্রী পরিবহন করবে। তবে মেট্রো রেল স্টেশন পর্যন্ত এখনো এই সেবা দেওয়ার ব্যাপারে ভাবেনি কর্তৃপক্ষ। ভবিষ্যতে যদি এরকম আমাদের সুযোগ থাকে, যাত্রীদের এরকম সাড়া পায়, আমরা অবশ্যই সেটাকে চিন্তা করব। অনিয়ম দেখলে হটলাইনে 13600-তে অভিযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তো যাত্রী যদি হয়ে যায় তাহলে আমরা বাস ছেড়ে দেব, সেক্ষেত্রে আর আধা ঘন্টা ওয়েট করার সুযোগ থাকবে না। কেউ কোনো বকশিস বা কোনো অর্থ দাবি করে অবশ্যই আমাদের নলেজে আনবেন, আমরা যথাযথ প্রশাসনিক ব্যবস্থা তার কাছে গ্রহণ করব।
এদিকে বিমানবন্দরে এখন লাগেজ হ্যান্ডলিংয়ে ছোট বিমানে 1 ঘন্টা এবং বড় বিমানগুলোতে আরেকটু বেশি সময় লাগছে বলে দাবি তার। এখন আমার 60 to 65% প্যাসেঞ্জার বা ব্যাগেজ হচ্ছে হলো আমার দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি হচ্ছে, অ্যারাউন্ড 20 to 25% ব্যাগেজের মতো আমার 1.5 ঘন্টার মধ্যে ডেলিভারি হচ্ছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।